অডিও কথানে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ভালোবাসা প্রেম নয়। উপন্যাসটি আমি মোট ৫টি পর্বে পড়েছি। প্রথম ৪টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে সেই ৪টি পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৫ম এবং শেষ পর্ব। কামাল ইন্ডিয়া চলে গেল। তার ব্যবসার কিছু কাজও ছিল। মাঝখানে কয়েক মাস সে ব্যবসার ব্যাপারে একেবারেই মন দিতে পারেনি। যদিও এখন বাজার বেশ চাঙ্গা, একটু খাটলেই অনেক কিছু করা যায়। ইন্ডিয়ায় এসে প্রথম কয়েক মুহূর্ত দারুণ ছটফটানের মধ্যে কাটল। এক মুহূর্তও সে জুলেখার কথা ভুলতে পারে না। রাত্রে হোটেলের ঘরে হঠাৎ ঘুম ভেঙে মনে হয় জুলেখা বুঝি পাশে শুয়ে আছে। ইচ্ছে করে ট্রাঙ্ক কলে জুলেখার সঙ্গে কথা বলতে, কিন্তু গার্ট্রুডের কথা মনে পড়ায় সে আবার সংযত হয়। ১ মাস পরে তার মন আবার বদলে যায়। মনে হয় সবটাই দুঃস্বপ্ন, মাঝখানে কিছুই ঘটেনি। নিতান্ত ছেলে মানুষই অভিমানের ব্যাপার। জুলেখা কখনো তাকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে পারে? অসম্ভব। জুলেখা তাকে বলেছিল তার বাহুতে মাথা না রেখে শুলে জুলেখার ঘুম আসে না। সে তাহলে এখন নিদ্রাহীন রাত কাটায় বোধ হয়। কলকাতার নিউ মার্কেট থেকে সে জুলেখার জন্য ২টি দামি শাড়ি কিনল। আর কিছু গয়না, টুকিটাকি উপহারের জিনিস। মীনা বৌদির একটা শাড়ি দেখে জুলেখার শখ হয়েছিল ওই রকম শাড়ির। কামাল তার চেয়েও ভালো শাড়ি নিয়েছে। জুলেখা বেড়াতে ভালোবাসে। হাতে এখন কিছু টাকা আছে। এবারে জুলেখাকে নিয়ে সমুদ্র ভ্রমণে যেতে হবে। জুলেখা পড়াশোনা করতে চায়, করুক। যত দূর ওর ইচ্ছে। টাকা পয়সা নিয়ে আর কোনো দিন জুলেখাকে চিন্তা করতে হবে না। কলকাতা থেকে সে চলে এলো ঢাকায়। শেখ মুজিব কিছুদিন আগে নিহত হয়েছেন। তারপর জেলের মধ্যে খুন হলেন তাজউদ্দিন এবং অন্য বড় বড় নেতারা। দেশে অরাজক অবস্থা। ঢাকায় এসে কামাল একবারও টাইগারের খোঁজ করল না। টাইগারকে সে দেখতে চায় না। টাইগারের ওপর তার রাগও নেই। সে ওইসব কথা মন থেকে মুছে ফেলেছে। ঢাকায় তার মন টিকল না। তার সব সময় মনে হচ্ছে জুলেখা যেন এরই মধ্যে মন্ট্রিয়াল থেকে ফিরে এসে তার জন্য বোস্টনে অপেক্ষা করে বসে আছে। আসবার আগে সে জানিয়ে এসেছে জুলেখার মাকে। একটা চাবি রেখে এসেছে সিরাজুলদের অ্যাপার্টমেন্টে। ফেরার পথে সে ইউরোপের কোথাও নামল না। যদিও অ্যামস্টারডামে স্টপ ওভার ছিল, কিন্তু সে সোজা চলে এলো বস্টনে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে আসার পথে তার বুক টিপ টিপ করছে। জুলেখা এসেছে কি আসেনি? তার মন বলছে এসেছে। অনেক দিন হয়ে গেল, না এসে কি সে পারবে? এটাই তো তার নিজের বাড়ি। কামাল দরজায় বেল দিল, যদিও চাবি তার পকেটে। কেউ দরজা খুলল না। তাকেই চাবি লাগাতে হলো। শূন্য নির্জন ফ্ল্যাট। অনেকদিন বন্ধ হয়ে থাকায় গুমোট গন্ধ। কামালের ফিরে আসার খবর পেয়ে সিরাজুলও নেমে এসেছেন। সে জানল কেউ চাবি নিতে আসেনি। কেউ কোনো খবরও জানতে চায়নি। মন্ট্রিয়াল থেকে ফোনও আসেনি। এখন রাত 10:45। এই সময় জুলেখা নিশ্চয়ই বাড়িতে থাকবে। কামাল ফোন তুলে নিল। সৌভাগ্যের কথা আর কেউ না, জুলেখাই ফোন ধরেছে। কামাল উৎফুল্লভাবে বলল, জুলি, তোমরা কেমন আছো সবাই? আমি এইমাত্র ফিরে এসেছি। এসেই তোমাকে ফোন করলাম। জুলেখা বলল, আমরা ভালো আছি। কামাল বলল, শোনো, এই উইকেন্ডেই আমি চলে আসছি। তোমার কলেজ কেমন চলছে? তুমি তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে আসবো। জুলেখা ঠান্ডা গলায় বলল, তোমাকে আসতে হবে না। আমি যাব না। আমি আর কোনো দিনই যাব না ঠিক করেছি। আমি ডিভোর্স চাই। মুসলিম আইনে সহজভাবে যদি ডিভোর্স দাও তাহলে ভালো, না হলে আমি কোর্টে যাব। কামাল আতঙ্কিতভাবে বলল, কি পাগলের মতো কথা বলছো জুলি? সব তো মিটে গেছে। কিসের সব মিটে গেছে? বাহ, আমাদের আর কি গন্ডগোল আছে? আব্বা আম্মা চলে গেছেন, ওমর সাহেব চলে গেছেন। এখন তুমি আর আমি আগের মতন থাকবো। আমরা খুশি মতন। তোমার যেমন খুশি তুমি থাকো। আমি আর কোনোদিন যাব না।
জুলি, তুমি এমনভাবে কথা বলছো কেন? তুমি আমাকে আর ভালোবাসো না? আমি তো জানি আমাদের ভালোবাসা কোনোদিন নষ্ট হবার নয়। আমি ওসব কথা শুনতে চাই না। আমার জীবনে আর তোমার কোনো স্থান নেই। তুমি যদি সহজভাবে ডিভোর্স দিয়ে দাও তো ভালো, নইলে আমার লয়ারের চিঠি পাবে। এটাই আমার শেষ কথা। শোনো জুলি, শোনো। জুলি ফোন রেখে দিয়েছে। দরজার কাছে তখনও দাঁড়িয়ে আছে সিরাজুল। সে জিজ্ঞেস করল, কামাল চাচা, ভাবি আসবেন না? বেবিটা প্রায় ভাবির কথা জিজ্ঞেস করে। নিঃস্ব মানুষের মতো কামাল বলল, না, তোর ভাবি আর আসবে না রে। এ পর্যন্ত কামালের কাহিনীতে সেরকম কোনো বৈচিত্র্য নেই। অনেকটা ত্রিকোণ প্রেমের ব্যাপার। ভালো মানুষ, বিশ্বাসপ্রবণ স্বামী, তার রোমান্টিক স্বভাবের স্ত্রী এবং একজন পার্ট টাইম প্রেমিক, এরকম আকছার দেখা যায়। এরপরে অবশ্য এই কাহিনীর সম্পূর্ণ অন্য একটা ভাষ্য জানা গেল। যাই হোক, এই পর্যন্ত শোনার পর আমি কামালকে বললাম, দেখো, সব ঘটনাই তোমার দৃষ্টিভঙ্গিতে দেখা, সুতরাং একপেশে হতে বাধ্য। এই কাহিনীতে তুমি একেবারে নিখুঁত, নির্দোষ, অথচ ঘটনা প্রবাহে তুমিই বঞ্চিত হয়েছ। এরকম কি হতে পারে? এরকম কি হতে পারে? কামাল বলল, যা যা ঘটেছে তা আমি তোমাকে সত্যি করেই বলেছি, কিছুই বানাইনি। আমারও কিছু কিছু দোষ হয়েছে, তা তো গোপন করিনি। তুমি বানিয়ে কিছু বলনি তা জানি, কিন্তু কোনো মানুষই একরঙা হয় না। চরিত্রের নানান দিক থাকে, কিন্তু কেউ যখন কারুকে বর্ণনা করে তখন সাধারণত তার চরিত্রের একটা দিকের কথাই বলে। জুলেখা, তার মা, ওমর, তোমার মা, এদেরও আলাদা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। জুলেখার মুখ থেকে কাহিনীটা শুনলে হয়তো সম্পূর্ণ অন্যরকম শোনাতো, কিন্তু ঘটনা তো সব একই। ঘটনার মধ্যেও ছোট ছোট ফাঁক থাকে। ধরো, একটা উদাহরণ দিচ্ছি। ওমরের ওপর তোমার কোনোদিন খুব রাগ হয়নি। শেষের দিকে সে চ্যাটাং চ্যাটাং কথা বলতে শুরু করেছিল, অথচ তখনও তুমি ঠান্ডা মেরেছিলে। না, শেষের দিন হঠাৎ এক সময় খুব রাগ হয়েছিল। আমি ওমরকে একটা ধাক্কা মেরেছিলাম, সে মাটিতে পড়ে গেল। এই দেখো, এইসব খুঁটিনাটি কিন্তু তুমি বাদ দিয়েছ। এগুলিই তো আসল। তোমারও রাগ হয় তাহলে? হাহা, তুমি কি আমাকে সদাশিব ভাবো? আমার রাগ নাই? ঈর্ষা থাকলেই রাগ থাকবে। চরম ভালোবাসা অনেক সময় ঈর্ষা ডেকে আনে। সেই ঈর্ষায় চোখ আচ্ছন্ন হয়ে যায়। তখন অতি নগণ্য ছোটখাটো ব্যাপারেও সন্দেহ হয়। যাকে, ওমরকে তুমি মারতে গিয়েছিলে কেন? মারতে যাইনি। কথা বলতে বলতে হঠাৎ এক সময় মাথায় আগুন জ্বলে গেল। আমি একটা ধাক্কা মেরে বসলাম। আমার গায়ে জোর আছে, আমি চাইলে ওমরকে মেরেই ফেলতে পারতাম। কিন্তু ওই ধাক্কাটা মেরেই আমার দারুণ অনুতাপ হলো। আমি নিজেই তুলে ধরলাম তাকে, প্রচুর ক্ষমা চাইলাম। ওই ধাক্কাটা এমন কিছু না। ওমরের সঙ্গে আমার সম্পর্ক সেদিনই শেষ হয়ে যায়নি। তারপরেও অনেকবার দেখা হয়েছে, কথা হয়েছে। কিন্তু সেদিন ধাক্কাটা মেরেছিলে কেন? তোমার বর্ণনা শুনে তো মনে হলো তুমি ওমরকে ঠিক সন্দেহ করনি। যে পর্যন্ত বলেছি তখনও ঠিক করিনি, কিন্তু তারপরেও শুধু সন্দেহ নয়, প্রমাণ পেয়েছি অনেক। শুধু ওমর বা জুলেখাকে চোখে দেখলে, তাদের সঙ্গে কথাবার্তা বললে আমি হয়তো স্পষ্ট ধারণা করতে পারতাম। কাহিনীর একটা অন্য দিক চোখে পড়ত। তোমাকে আরেকটা কথা বলবো কামাল? বলো। এ পর্যন্ত যা শুনেছি তাতে আমার মনে হচ্ছে নিছক একটা তুচ্ছ কারণে তুমি জুলেখাকে প্রথমে শাস্তি দিতে চেয়েছ। শাস্তি? রাতের পর রাত স্ত্রীর দিকে পিঠ ফিরিয়ে শুয়ে থাকা এটা শাস্তি নয়? তোমার মায়ের কথা শুনে তুমি জুলেখার উপর চাপ দিয়েছ। আমি হলে টাইগারকে বেনিফিট অফ ডাউট দিতাম। কেন? তোমার মায়ের বয়স হয়েছে, ওরা অন্য জেনারেশনের, ওদের নীতিজ্ঞান অন্যরকম। বাড়ির বউয়ের সঙ্গে বাইরের একটি ছেলের খোলামেলাভাবে মেশা ওরা ভালো চোখে দেখেন না। কিন্তু আজকাল এতে কি আসে যায়? আমার তো মনে হচ্ছে টাইগার একটা এক্সট্রোভার্ট ধরনের ছেলে। তোমাকে সে ভালোবাসে। তোমার অনুপস্থিতিতে বৌদির যাতে মন খারাপ না হয় তাই সে সঙ্গ দিয়েছে।
হাসি ঠাট্টা করেছে, হয়তো ফষ্টি নষ্টিও করেছে, তার বেশি কিছু নয়। না, তার অনেক বেশি, আমি সে ভালো করে জানি। তারপর ওমর সম্পর্কে তোমার মীনা বৌদি বা মা যা যা বলেছেন তা অনেক বয়স্কা মহিলাই বলতে পারেন, কিন্তু তুমিই তো বারবার বলেছ যে ওমরের ব্যবহারে কোনো খুঁত নেই। তাহলে ওমরের বিরুদ্ধে অভিযোগ কি থাকতে পারে? হয়তো জুলেখা চলে যাওয়ার ব্যাপারে ওমরের কোনো ভূমিকাই নেই। এত সব শুনে তুমি এই বুঝলে? তাহলে আমারই অক্ষমতা, আমি ঠিক মতন বোঝাতেই পারিনি। ওমর এখন কোথায় থাকে? তার সঙ্গে দেখা করে আলাদাভাবে কথা বলা যায় না? ওমরের সঙ্গে তুমি দেখা করতে পারবে না, তবে সব কথা তুমি শুনতে পারো। তার মানে? ওর সঙ্গে আমার যা কথা হয়েছে তার সব টেপ করা আছে। শুধু ওর কথা নয়, জুলেখা, তার আম্মা, মীনা ভাবি, মিতা, সবার কথা টেপ করা আছে। এবার আমার অবাক হবার পালা। আমি হাঁ করে কামালের দিকে তাকিয়ে রইলুম একটুক্ষণ। তারপর বললাম, সে কি? তুমি সবার কথা টেপ করেছ? জানিয়ে শুনিয়ে নাকি? কামাল হাসতে হাসতে বলল, জানিয়ে শুনিয়ে করলে তো সবাই কনসাস হয়ে যাবে, কেউ জানে না। তুমি তো সাংঘাতিক লোক, লোককে না জানিয়ে সব টেপ করে নাও। কবে থেকে এটা শুরু করলে? জুলেখা চলে যাবার পর। তার আগে এসব জিনিস আমার মাথাতেই আসতো না। কেন টেপ করতে শুরু করলাম সেটা শোনো। একসময় বুঝতে পারলাম আমার দুর্বলতার সুযোগ নিয়ে সবাই উল্টোপাল্টা বলছে, আমার পাগল সাজাবার চেষ্টা করছে। আজ এক মানুষ এক কথা আজ এক মানুষ এক কথা বলে, কাল সে তাই ডিনাই করে। মীরা বৌদি আমাকে বারবার ওমরের নামে সাবধান করেছেন, বলেছেন ওমরকে বিশ্বাস করা যায় না। অথচ ওমরের সঙ্গে দেখা হলে তিনি একেবারে গলে যান। তখন কত খাতির! জুলেখার মা তো আজ যা বলবেন পরের দিন সেটা অস্বীকার করবেন। ওই যে মিতা আমাকে বলেছিল ওমরকে সে ভয় পায়। ঢাকায় থাকতে সে ওমরের উপর অ্যাটেম্প্ট নিয়েছিল। সেই মিতাই দেখি একদিন ওমরের সঙ্গে নিউটনে বেড়াতে যায়। আমি জিজ্ঞেস করলে অন্য কথা বলে। সেই জন্যই সকলের কথা টেপে তুলে রেখেছি। শুনবে? শোনাও। তার আগে বলি টেপ করার আইডিয়াটা কি করে আমার মাথায় এলো। অন্যদের না জানিয়ে টেপ করেছো কি করে? টেলিফোনের কনভারসেশন তো তুলে রাখা সোজা। আর অন্যদের বাড়িতে যখন দেখা করতে যেতাম তখন পায়ে একটা ছোট্ট ক্যাসেট রেকর্ডার বেঁধে নিয়ে যেতাম। মোজার তলে সেটা ঢাকা থাকতো। কথা বলতে বলতে পা চুলকাবার ভান করে নিচু হয়ে সেটা চালু করে দিতাম। স্পাই স্টোরিতে এরকম পড়েছি। সত্যি কেউ করে জানতুম না। আইডিয়াটা প্রথমে কিভাবে এলো সেটা শোনো। তুমি তো জানোই, এদেশে তুমি নানান জায়গায় যেসব চেক কাটো, ব্যাংক থেকে মাসের শেষে সেই সব ইউজড চেক তোমার কাছে ফিরে আসবে। একবার দেখি জুলেখার নামে কাটা একটা চেক চলে এসেছে আমার কাছে। সেই চেকে সই করেছে ওমর আলী। উল্টো পিঠ দেখে বুঝলাম জুলেখা সেই টাকায় মন্ট্রিয়ালে টেলিফোনের একটা বিল মিটিয়েছে। ব্যাপারটা বুঝলে? জুলেখা ওমর সাহেবের সঙ্গে লং ডিস্টেন্সে কথা বলেছে অনেকক্ষণ। ওমর সেই বিলটা পে করে দিয়েছে। ইউজড চেকটা তোমার কাছে ফিরে এলো কি করে? আমাদের মুসলমানদের তো কোনো পদবি নাই। স্বামী আর স্ত্রীর নাম শুনলে কেউ বুঝবে না যে তারা স্বামী স্ত্রী। এদেশে তাতে খুব অসুবিধা হয়, ইমিগ্রেশনে ঝামেলা করে। তাই এদেশে এসে স্বামীর নামের শেষটা আর স্ত্রীর নামের শেষটা একই রাখি আমরা। সেটাকে এরা পদবি মনে করে। সেই জন্যই জুলেখার টাইটেল দেখে পোস্টম্যান সেটা আমার ডাক বাক্সে দিয়ে গেছে। বুঝলাম। আমার বাড়ি থেকে যাওয়ার সময় ওমর সাহেব বলেছিল জুলেখার সাথে তার আর কোনো কানেকশন নাই, টেলিফোনেও কথা হয় না। অথচ এখন বোঝা গেল ওরা প্রায়ই অনেকক্ষণ ধরে কথা বলে, আর ওমর সাহেবের এত আগ্রহ যে নিজেই সেই খরচা দেয়। তখনই ঠিক করলাম ওমর সাহেবের ফোন ট্যাপ করতে হবে। ওমর তো তখন অন্য বাড়িতে চলে গেছে, কি করে তুমি ওর ফোন ট্যাপ করলে? তারও উপায় একটা বেরিয়ে গেল। ওই যে সিরাজুল ছেলেটির কথা বলেছি, আমায় সে খুব ভালোবাসতো। তার বয়স তখন 17-18। জুলেখা চলে যাওয়ার ঘটনাটা সে মোটামুটি জেনেছিল। আমার দিকেই ছিল তার সিম্প্যাথি। আমি সিরাজুলের সাহায্য নিলাম।
সে প্রায়ই ওমর সাহেবের কাছে অঙ্ক টঙ্ক দেখে নেবার জন্য যেত। আমি বললাম, সিরাজুল, তুই ওনাকে বলবি এখানে অ্যাপার্টমেন্টে অনেক লোকজন। আপনি যখন দুপুরে বাড়িতে থাকেন না, তখন আপনার ঘরে বসে আমি পড়াশোনা করতে পারি। ওমর আলী সিরাজুলকে সন্দেহ করেনি, রাজি হয়েছিল। একদিন দুপুরে সিরাজুল আমার খবর দিল। আমি ওর ঘরে গিয়ে ফোনটা বাগিংয়ের ব্যবস্থা করলাম। তারপর নিচে বেসমেন্টে গেলাম ওই লাইনের পয়েন্টটা দেখতে। এমন সময় সিরাজুল ছুটতে ছুটতে এসে বলল, কামাল চাচা, ভাবির চিঠি ড্রয়ারের মধ্যে। সঙ্গে সঙ্গে ওপরে এসে দেখলাম ওমরকে লেখা জুলেখার একটা 2 পাতার চিঠি, খুব টাটকা। চিঠিখানা নিয়েই দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকের দোকানে ঢুকে চিঠিখানা জেরক্স করেই আবার ফিরে এসে সেটা রেখে দিলাম ঠিক জায়গায়। সেই চিঠির কপি আমার কাছে আছে। কি ছিল সেই চিঠিতে? সে চিঠির ভাষা আমি তোমাকে বলতে পারবো না, আমার মুখে আসবে না। সেদিনই আমার প্রকৃত সর্বনাশ হলো। শুধু ওই একটা চিঠি পড়েই তোমার এমন হলো? সমস্ত বিশ্বাস যে তাসের ঘর, এক নিমিষেই ভেঙে গেল। যদি সেই চিঠিতে প্রেমের কথা থাকতো, আমি বোধহয় অতটা দুঃখিত হতাম না। ওমরের সঙ্গে জুলেখার একটু আধটু প্রেম তো হতেই পারে, এমনকি গভীর প্রেম হওয়াও অস্বাভাবিক নয়। তেমন হলে আমি সরে যেতাম, দরকার হলে ওদের বিয়ে দেবার ব্যবস্থা করে দিতাম। কিন্তু ওই চিঠিতে আছে শুধু শরীর, শুধু সেক্স, বিকৃত উল্লাস। কত রকম ভাবে ওরা পরস্পরকে এনজয় করেছে সেই বর্ণনা একেবারে কদর্য ভাষায়। আর জুলেখা জানতে চেয়েছে আবার কবে ওরকম হবে। কামাল একটু চুপ করে গেল। আমিও খানিকক্ষণ চুপ করে রইলুম। জুলেখাকে আমি রোমান্টিক ধরনের মেয়ে ভেবেছিলুম। অবশ্য রোমান্টিকতার সঙ্গে যৌনতার কোনো বিরোধ নেই, বরং বেশ নিকট সম্পর্ক। কিন্তু চিঠিতে যৌন ব্যবহারের বর্ণনা যেন কেমন কেমন। রোমান্টিকরা আর যাই হোক, খারাপ ভাষা ব্যবহার করে না। কামাল একটু পরে বলল, সেই দিন থেকেই সমস্ত ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। জুলেখার স্লিপিং ট্যাবলেট খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ব্যাপারটা সাজানো। ঢাকাতে জুলেখা টাইগারের সঙ্গে প্রেম শুরু করেছিল। যখন দেখলো ব্যাপারটা ফাঁস হয়ে কেলেঙ্কারি হয়ে যাবে, তখনই ও ঢাকা ছেড়ে এখানে চলে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল। তারপর আমি আমার সর্বস্ব উজাড় করে ভালোবাসা দিয়েছি। তাতেও সে সন্তুষ্ট হয়নি। ওর ঝোঁকটা লম্পটের দিকে। ওমরকে দেখে বুঝেছিল হেই আরেকটা শিকার। মিতার কাছে নিশ্চয়ই শুনেছিল ওমর মেয়ে ছেলে দেখলে ছাড়ে না। ঢাকায় ওমরের সঙ্গে ওদের পরিচয় হয়েছিল কিনা তাই বা কে জানে। আমার একটা দুর্বলতা ওরা জানতো। আমি কখনো একটু আপত্তি করলেই জুলেখা বলতো, তোমার মন এত ছোট, তুমি এই সামান্য ব্যাপারে সন্দেহ করছো? অমনি আমি চুপসে যেতাম। ওদের লীলা খেলা কত দূর বেড়ে উঠেছিল ভাবো। আমি যখন থাকতাম না, তখন তো যা খুশি তাই করতো। আমি বাড়ি থাকলেও ওরা মিট করতো ঠিকই। আমাকে বিছানায় শুয়ে জুলেখা দুধ খাওয়ার নাম করে ওমরের ঘরে যেত। চিঠিতে এক জায়গায় জুলেখা তাই নিয়ে ঠাট্টা করেছে। বুঝেছি। আমার এক একদিন ইচ্ছে করতো চুপি চুপি সেই সময় ওমরের ঘরে ঢুকে দেখি ওরা কি করছে, কিন্তু যেতে পারতাম না। তাতে যে আমি নিজের কাছে ছোট হয়ে যেতাম। কামাল, তুমি সাধারণ মানুষ হলে, রাগী স্বার্থপর হলে হয়তো বেশি সুখী হতে। আমার সব সাধারণই। আমি তো মনে করি সবাই আমার মতন। তারপর শোনো, আমার আব্বা আম্মা এখানে এসে পড়ায় ওদের লীলা খেলায় বাধা পড়লো বলেই জুলেখা অত রেগে উঠল। আম্মা এসে আমাকে টাইগারের কথাটা বলে দিতেই জুলেখা বুঝল আম্মার তীক্ষ্ণ চোখে ওমরের সঙ্গে সম্পর্কটাও ধরা পড়ে যাবে। তখন জুলেখা পালাবার পথ খুঁজতে লাগলো। ওমরই তাকে স্লিপিং ট্যাবলেট খাওয়ার পরিকল্পনাটা দিয়েছিল। সে বলেছিল সে নিজেই জুলেখাকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাবে। ওমর খুবই বুদ্ধিমান, ভেরি কুল অ্যান্ড ক্যালকুলেটিভ। শুধু একটা সময় ওমর ওর কুল হারিয়ে ফেলেছিল। হাসপাতালে জুলেখা যখন অজ্ঞান হয়ে যায়, তখন ওমর একবার ভেবেছিল জুলেখা সত্যি মরে যাবে না তো। সেই সময় ও বলেছিল, জুলেখার যদি কিছু হয়ে যায় তাহলে ও আমাকে ম্যাসাকার করে ফেলবে। কামাল,
ওই চিঠিটা পড়ার সময় তোমার মনের অবস্থা কিরকম হয়েছিল? প্রথমে চোখে অন্ধকার দেখেছিলাম, পায়ের নিচের মাটি সরে গিয়েছিল। সিরাজুল পাশে ছিল, তাই নিজেকে কোনো রকমে সামলেছি, নইলে হয়তো অজ্ঞান হয়ে পড়ে যেতাম। রাগ হয়নি? অসম্ভব একটা রাগ হলো। সে কি রকম রাগ তোমাকে বোঝাতে পারবো না। মনে হলো ওমর আলী একটা বিষাক্ত পোকা, ওকে জুতো দিয়ে থেতলিয়ে দেওয়া দরকার। ভাবলাম একটা গানম্যান হায়ার করে ওকে সরিয়ে দেব। জানো নিশ্চয়ই, এদেশে $50-100 খুনি ভাড়া পাওয়া যায়, নিখুঁত কাজ করে দেবে, কোনো প্রমাণ থাকবে না। প্রথম 2-3 দিন এই আইডিয়াটা নিয়েই কাটালাম। শুধু ওমরের ওপর রাগ হলো, জুলেখার ওপর নয়? না, জুলেখার ওপর রাগ তখনও আসেনি। জুলেখার প্রতি আমার ভালোবাসা যে কোনো নিয়ম মানে না। 2-3 দিন বাদে আমি পরিকল্পনাটা পাল্টে ফেললাম। শুধু মৃত্যুই ওমরের যথেষ্ট শাস্তি নয়, আমার যে ক্ষতি সে করেছে তার জন্য সারা জীবন বেঁচে থেকে তাকে ক্ষতিপূরণ করতে হবে। ঠিক করলাম ওমরকে আমি ব্ল্যাকমেইল করব। তার কাছে গিয়ে বলবো, আমি তোমার কীর্তি কাহিনী সব ফাঁস করে দেব, এমন অবস্থা করব যাতে তুমি কোনো দিন দেশে ফিরতে না পারো। এসবগুলো না করতে পারি একটি মাত্র শর্তে, তুমি প্রতি বছর 2 জন করে অনাথ ছেলের প্রতিপালনের ভার নেবে, ঢাকায় 2টি অনাথ বালকের ভরণ পোষণের ভার নেবে। সারা জীবন তোমাকে আমি লক্ষ্য রাখব, কখনো কথার খেলাপ করলেই তোমাকে আমি খুন করব। চমৎকার পরিকল্পনা, কিন্তু অবাস্তব। জানি, এটাও পাল্টে গেল কয়েকদিনের মধ্যেই। এর মধ্যে একদিন ফোন করলাম জুলেখার মাকে, তিনি আবার আমাকে অপমান করলেন। ভদ্রমহিলার চরিত্রে অদ্ভুত একটা ডুপ্লিসিটি আছে। এই মিষ্টি মিষ্টি কথা বলবেন, আবার পরের মুহূর্তে ছুরি বেঁধাবেন। তখন ঠিক করলাম একেও খুন করব। এই মহিলাই তো যত নষ্টের গোড়া, ইনি মেয়েকে প্রশ্রয় দিয়েছেন। আমার আব্বা আম্মার সঙ্গে জুলেখার সম্পর্ক বিষিয়ে দিয়েছেন, আমাদের ভাঙা সংসার জোড়া দেবার বদলে ফাটলটা আরো বাড়িয়ে দিয়েছেন। ভাবলাম আম্মুকে আর ওমর আলীকে খুন করব নিজের হাতে। হাহ, কামাল, তুমি মানুষ খুন করবে? অত সহজ নাকি? তুমি হাসছো, কিন্তু মানুষরা আগের মাথায় কত কি করে ফেলতে পারে। কেউ কি জন্ম থেকে খুনি হয়? পরিবেশই তাকে খুনি করে তোলে। আমি নিখুঁত পরিকল্পনা করেছিলাম, কানাডায় কোনো গ্রামের দিকে একটা ফার্ম হাউস ভাড়া নেব, কাছাকাছি কোনো মানুষজন থাকবে না। আম্মু আর ওমরকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে নিয়ে যাব সেখানে, তারপর কুচি কুচি করে কাটবো, তারপর একটু একটু করে কমোডে ফ্লাশ করে চিহ্ন লোপাট করে দেব। তুমি হাসলে কি হবে? আমি কানাডায় সত্যি ঘুরে ঘুরে একটা নির্জন ফার্ম হাউস পছন্দ করে এসেছিলাম পর্যন্ত। সিনেমায় এরকম হয়। তুমি নিশ্চয়ই কোনো টিভি সিরিয়াল দেখে এই আইডিয়াটা পেয়েছিলে, তাই না? এসব তোমার কর্ম নয়। শুধু সিনেমায় কেন, বাস্তবেও এরকম হয়, কিন্তু আমি পারিনি। এই ব্যর্থতার ধাক্কাও কম নয়। যখন বুঝতে পারলাম এ কাজ কিছুতেই আমার দ্বারা সম্ভব নয়, তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমি কি এতই অক্ষম যে কিছুই করতে পারি না? আর কোনো পরিকল্পনা করনি? হ্যাঁ, এরপরে ভাবলাম সব ছেড়ে ছুড়ে চলে যাব। আমার অ্যাপার্টমেন্ট, আমার গাড়ি, আমার অন্যান্য জিনিসপত্র যেমন আছে তেমন পড়ে থাকবে। শুধু আমাকে কেউ খুঁজে পাবে না। আমি আফ্রিকার কোনো দেশে গিয়ে নতুন করে জীবন শুরু করব, যেখানে আমাকে কেউ চিনবে না। গুড আইডিয়া। কিন্তু এই আইডিয়াটাও বেশি দিন টিকলো না। আমি ভাবলাম আফ্রিকা গেলেও তো আমি জুলেখাকে ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো জুলেখার কথা আমাকে দগ্ধে দগ্ধে মারবে। সুতরাং অনেক দূরে চলে যেতে হবে আমাকে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি সাংঘাতিক কথা! এসব তুমি একা একাই ভাবতে? তোমার কাছাকাছি আর কেউ ছিল না? না, চেনাশোনা কারুকেই তখন আমি বিশ্বাস করতাম না। একবার কি হলো জানো? জুলেখা তো ঘুমের ওষুধ খেয়ে আমাদের শুধু চমকে দিয়েছিল। আমি ঠিক করলাম ওইভাবেই মরব। ঘুরে ঘুরে ঘুমের ওষুধ জোগাড় করতে লাগলাম বিভিন্ন দোকান থেকে। সব শুদ্ধ 156টা ট্যাবলেট জোগাড় হলো।
তারপর সবগুলো গুঁড়া করলাম। একটা পাউডারের মতন হয়ে গেল তা। সেসব একটা প্যাকেটে করে রাখলাম পকেটে। যে কোনো সময়ে দুধে গুলে খেয়ে ফেলব। আমি হাত বাড়িয়ে কামালের বাহু ছুঁয়ে বললুম, কামাল, তুমি খুব দুঃখী, তাই না? কামাল অদ্ভুতভাবে হেসে বলল, এখন এসব কথা বলে কি হবে? তখন তো কেউ আমার পাশে ছিল না। ওমর আর জুলেখা এমনভাবে ব্যাপারটা সাজিয়েছিল যেন সব দোষ আমার ঘাড়ে পড়ে। জুলেখার আত্মহত্যার চেষ্টার জন্য আমিই দায়ী। ওহ, কি যে অসহ্য অবস্থা গেছে! সেই বিষের প্যাকেট তোমার কাছ থেকে কে সরিয়ে নিল? কেউ নেয়নি। সব সময় সেটা পকেটে রাখতাম। যে কোনো সময় যেন খেতে পারি, কিন্তু উপযুক্ত মুহূর্ত খুঁজছিলাম। এদিকে তখন তো জুলেখা ডিভোর্সের জন্য একেবারে ক্ষেপে উঠেছে। তাই নিয়ে নানা রকম কথা চালাচালি চলছে। আমি ডিভোর্স দিতে রাজি হইনি। এই সময় জুলেখার চাচা এলেন ঢাকা থেকে। ঠিক হলো যে একটা মিটিং হবে, সেখানে সব ঠিক হবে। জুলেখার চাচা মধ্যমণি হয়ে সব ব্যবস্থা করবেন। আর একজন নেগোশিয়েটর, ফাইনাল নেগোশিয়েটর। এরপর হেস্তনেস্ত হয়ে যাবে। জুলেখার চাচা একজন প্রবীণ, বিদ্বান, শ্রদ্ধেয় মানুষ। তার কথা সবাই শুনবে। তার সঙ্গে বোস্টনে প্রথম দেখা হলো। তিনি প্রথমেই আমাকে বললেন, কামাল, মানুষের জীবন অতি মূল্যবান। জীবনটা নিয়ে ছেলেখেলা করো না। আমি দেখছি আমি কতটা কি সমাধান করতে পারি। তার আগে হুট করে কিছু করে বসো না। তার এই কথা শুনে আমি চমকে গেলাম। উনি কি কিছু আন্দাজ করছেন? কেন এই কথা বললেন? তারপর তারপর কয়েকদিন বাদে আমি চলে এলাম ক্যানাডায়। মন্ট্রিয়ালে অন্য একটা বাড়িতে উঠলাম। সেখানে আব্বা আম্মা ছিলেন। চাচা একদিন এখানে এলেন। দু একটা কথা বলে আমি চলে গেলাম ভেতরে। আমার শরীরটা খুব খারাপ লাগছিল। সিঁড়ির ধারে একটা খাটে আমি শুয়ে পড়লাম। জায়গাটা অন্ধকার মতন। আমায় কেউ দেখছে না। আমি যেন ঘুমিয়েও না, জেগেও না। অন্যদের সব কথা শুনতে পাচ্ছি, নিজে কোনো কথা বলতে পারছি না। এক সময় শুনলাম আতিকুল চাচা অন্যদের সঙ্গে কথা বলে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আমার কথা তিনি একবারও জিজ্ঞাসা করলেন না। মনটা খুব খারাপ হয়ে গেল। ভাবলাম তখনই পাউডারটা খেয়ে ফেলি। তারপর ভাবলাম, এভাবে তো নয়। জুলেখাকে জানতে হবে আমি সত্যি সত্যি কি চেয়েছিলাম। তক্ষুনি উঠে গাড়ি নিয়ে চলে এলাম জুলেখাদের বাড়ি। জানি জুলেখা আমার সঙ্গে দেখা করবে না, তবু কারোর না কারোর সঙ্গে তো দেখা হবে। কার সঙ্গে দেখা হলো? আতিকুল চাচার সঙ্গে। তিনি দরজার সামনেই ছিলেন। আমি তাকে বললাম, চাচা, আলোচনা সভা, মিটিং-মুটিংয়ের তো কোনো দরকার নাই। আমার আর জুলেখার নিজস্ব ব্যাপার নিয়ে অন্য লোকে এত মাথা ঘামাবে কেন? আপনি জুলেখাকে ডাকেন একবার। এই যে প্যাকেটটা দেখছেন, এর ভিতরের জিনিসটা কিছুর সঙ্গে মিশিয়ে জুলেখা দিক আমাকে। আমি জুলেখার কোলে মাথা দিয়ে শোবো শেষবারের মতন। সব মীমাংসা হয়ে যাবে। উনি কি বললেন? আতিকুল চাচা বললেন, তুমি কি ছেলে মানুষই করছো? জুলেখা নাই এখানে। তুমি ওটা আমাকে দাও তো। তিনি প্যাকেটটা প্রায় জোর করেই কেড়ে নিলেন আমার কাছ থেকে। দ্যাট ওয়াজ দ্য ওয়াইজেস্ট থিং টু ডু। তুমি তো এখন সেই কথাই বলবে, তখন তো দেখো নাই আমাকে। আমি একেবারে মরিয়া হয়ে গিয়েছিলাম। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারত। কামাল, তুমি যে অনেকের টেপ করে রেখেছিলে বললে, সেগুলো শোনাবে? এখন শুনবে? দাঁড়াও, মেশিনটা আনি। একটা দুটো ক্যাসেট নয়, ডজনের পর ডজন। সব মিলিয়ে বোধহয় 100-র বেশি হবে। দেখে আমার চক্ষু চড়ক গাছ। এত সব আমি শুনবো কতদিন ধরে? অসম্ভব ব্যাপার। কতদিন ভালো করে গান শোনা হয় না? শুধু শুধু মানুষের কথাবার্তা শুনে কি হবে? কয়েকটা ক্যাসেট টুকরো টুকরো ভাবে শুনেই আমার হাই উঠতে লাগলো। প্রায় একই রকমের কথা। জুলেখা চলে যাবার পর, ওমরের সঙ্গে তার সম্পর্কের কথা জেনে যাবার পরও কামাল প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছে জুলেখাকে ফিরিয়ে আনার ব্যাপারে তাকে সাহায্য করবার জন্য। এই একই কথা জনে জনে প্রত্যেককে।
অনেকেই সান্ত্বনা দেবার ছলে বিদ্রূপ করছে তার সঙ্গে, কেউ কেউ ধমকাচ্ছে। ওমর আলীর কণ্ঠস্বর বেশ অ্যারোগ্যান্ট। সে এসব কিছুর দায়িত্ব থেকে নিজের হাত ধুয়ে মুছে ফেলতে চায়। জুলেখার মা সবকিছুর জন্য দোষারোপ করছেন কামালকে। জুলেখা বারবার ফোনের লাইন কেটে দিচ্ছে। কামাল তবু ভিখিরির মতন আবার ফোন করে শুধু তার কণ্ঠস্বর শুনতে চাইছে। মিনা বৌদি, মিতা, শামীম এরা কামালের পক্ষ নিয়ে কথা বললেও মনে মনে ভাবছে কামাল পাগল হয়ে গেছে। তাদের কথার সুরে এটা স্পষ্টই বোঝা যায়। হয়তো সেই সময় কামালের এরকম একটানা কাকুতি মিনতি শুনলে আমিও তাকে পাগলই মনে করতুম। আমি বললুম, ঠিক আছে কামাল, মেশিনটা বন্ধ করো, এবারে তোমাকে কয়েকটা প্রশ্ন করি। কামাল বলল, আর শুনবে না? আমি বললাম, না না, যথেষ্ট হয়েছে, ওতেই বুঝে গেছি। আমার প্রথম প্রশ্ন, তুমি এতটা বাড়াবাড়ি করছিলে কেন? জুলেখা তোমার সংসার ছেড়ে চলে গেছে, সে আর ফিরে আসতে চায় না, সে বারবার ডিভোর্স চাইছে, সে তোমাকে ভালোবাসে না বলে জানিয়েছে, তাও তুমি ডিভোর্স দিচ্ছিলে না কেন? কামাল বলল, ওইসব জুলেখার মনের কথা না, শুধু রাগের কথা। 6 মাস কেটে গেছে, তারপরেও রাগের কথা? না, তা মনে হয় না ওর কথা শুনে। জুলেখার মাও তো ডিভোর্সেরই পক্ষে দেখা যাচ্ছে। উনি সব দিক বিবেচনা করে দেখেননি। জ্যাক নামে একটা পুলিশ অফিসারের সঙ্গে ওনার তখন খুব বন্ধুত্ব হয়েছিল। একটা টেপে শুনলে না জ্যাকের কথা? উনি ভেবেছিলেন ওর সেই পুলিশ প্রেমিকের সাহায্য নিয়ে আমাকে জব্দ করবেন। এসব অবান্তর কথা। তোমার পক্ষে তো সবচেয়ে সহজ ও স্বাভাবিক ছিল ডিভোর্স দিয়ে ঝামেলামুক্ত হওয়া। তুমি তা দিতে চাওনি কেন? কামাল আমার চোখের দিকে চেয়ে থেকে বলল, এর 3টে কারণ আছে। সেগুলো যদি প্রশ্নের আকারে তোমাকে করি, তুমি উত্তর দিতে পারবে? চেষ্টা করে দেখি। প্রথম কারণ, আমি জানতে চেয়েছিলাম আমার দোষটা কোথায়, কি জন্য আমার ব্যর্থতা। আমি আমার স্ত্রীকে আমার সমস্ত ভালোবাসা দিয়েছি, তাকে বিশ্বাস করেছি, তার কোনো স্বাধীনতায় বাধা দেইনি। আমাদের শারীরিক সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক ছিল, আনন্দময় ছিল। আমার আম্মা এসে পড়ার আগে আমার নামে জুলেখার কোনো অভিযোগ ছিল না। তবু সে কেন অবিশ্বাসিনী হলো? কেন সে সংসার ভাঙতে চাইল? একজন স্ত্রী আর কি চায়? তাহলে বিবাহ জিনিসটা কি? তারপর ধরো ওমরের কথা। বিদেশে এসে সে থাকার জায়গা পায়নি, আমি তাকে আশ্রয় দিয়েছি। আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করেছি। আমার স্ত্রীর সঙ্গে তার একটা মধুর সম্পর্ক হলে আমি বিন্দু মাত্র বাধা দেইনি। একজন মানুষকে আরেকজন মানুষ এর চেয়ে বেশি কি দিতে পারে? তবু ওপরে ওপরে সে সব সময় আমার সঙ্গে ভালো ব্যবহার করলেও ভেতরে ভেতরে সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে মানুষের বিশ্বাসের কোনো মূল্য নেই? কোনো মানুষই অন্য মানুষকে বিশ্বাস করবে না? আমি এর উত্তর জানতে চেয়েছি ওদের কাছে। ওরা সবাই এই প্রশ্নে এড়িয়ে গিয়ে উল্টে অভিযোগ দিয়েছে আমার নামে। তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারো? আমি মনে মনে ভাবলাম, মানুষ বড় বিচিত্র, মানুষকে নিয়মে বাঁধা যায় না। শরীরের আকর্ষণ যে কার প্রতি কার হবে তার কোনো ঠিক নেই। সেখানে সব ন্যায়নীতির দেয়াল ভেঙে যায়। কিন্তু এসব কথা মুখে বললে কেমন যেন ছেদও শোনায়। তাই বললুম, না, এর উত্তর আমারও জানা নেই, তুমি দ্বিতীয় কারণটি বলো। কামাল বলল, দ্বিতীয় কারণটা হলো ভালোবাসা। সেইটাই আসল বলতে পারো। জুলেখা এত সব গন্ডগোল করলো, তার প্রতি ভালোবাসা যে আমার একটুও কমেনি। আমার বুকের মধ্যে জমাট বেঁধে রয়েছে ভালোবাসা। সে ভালোবাসা জুলেখা ছাড়া অন্য কোনো নারীকে দেওয়ার কথা আমি চিন্তাই করতে পারি না। জুলেখাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে সেই ভালোবাসা নিয়ে আমি কি করব তা বলতে পারো? না, এর উত্তরও আমি দিতে পারি না। কে কতখানি ভালোবাসার বোঝা বহন করবে, সে তার ভালোবাসা অন্যজনের সঙ্গে কতটা ভাগ করে নেবে, এটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। অনেক আন্তরিক ভালোবাসা 1.5 বছরে ক্ষয়ে যায়। তোমার তৃতীয় কারণটা শুনি। তৃতীয় কারণ, আমি জুলেখার স্বার্থ সম্পর্কেই ভেবেছিলাম। ডিভোর্স দিয়ে দিলে তারপর জুলেখার কি হবে? ও যে বিপদে পড়বে। ওমর আলীর সঙ্গে তো জুলেখার প্রেম ছিল না, ছিল শুধু শারীরিক সম্পর্ক। তা তো বেশি দিন টেকে না।
এর মধ্যেই ওমর আস্তে আস্তে সরে পড়ছিল, মেলামেশা শুরু করেছিল অন্য মেয়ের সঙ্গে। দেশে তার বিয়ের কথাবার্তাও চলছিল। মোট কথা, জুলেখাকে সে স্ত্রীর সম্মান দেবে না। সেই জন্য আমি জুলেখাকে ডিভোর্স দিতে চাইনি। তুমি এত সব জেনেও জুলেখাকে নিঃশর্তে ফিরিয়ে নিতে রাজি ছিলে? হ্যাঁ, ছিলাম। আগের সব কিছু ধুয়ে মুছে ফেলতাম। আগে দুজনের সঙ্গে ওর শারীরিক সম্পর্ক হয়েছে, তাতে কি হয়েছে? ডিভোর্সি মেয়েকে কিংবা বিধবা মেয়েকে কি মানুষ বিয়ে করে না? তারা সুখী হয় না? জুলেখা ফিরে এলে আমি নতুন করে আবার বিয়ের অনুষ্ঠান করতাম। তুমি ডিভোর্স কতদিন আটকে রাখলে? সেই যে জুলেখার চাচা এলেন মধ্যস্থতা করার জন্য, সেই মিটিং কি হয়েছিল? তার আগে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আবার আমার জীবনের একটা মোড় ঘুরিয়ে দেয়। ভালো করে ডিটেলসে বলো। সেই মিটিং নিয়ে কথাবার্তা চলছে। কবে হবে, কোথায় হবে, কে কে থাকবে। তার আগে একদিন আমার মাথায় একটা অন্য চিন্তা এলো। আমি ভাবলাম, শেষ পর্যন্ত 10 জনের সামনে আমাদের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা হবে। সেখানেই ঠিক হবে জুলেখা আর আমি পরস্পরকে ভালোবাসি কিনা। এটা একটা ভালগার ব্যাপার না? কেন আমরা নিজেরা মিটিয়ে নিতে পারি না? জানো তো, আমার মাথাটা মাঝে মাঝে কিরকম যেন খালি হয়ে যায়। এই কয়েক মাস ধরে যত দুশ্চিন্তা করেছি, সব হঠাৎ কোথায় যেন চলে গেল। মনে হলো জুলেখার সামনাসামনি গিয়ে যদি সব কথা খুলে বলি, তার সঙ্গে যদি ঠিকমতো কমিউনিকেট করি, তাহলে সে ঠিকই বুঝবে। চলে গেলাম সোজা মন্ট্রিয়াল। ইন্ডিয়া থেকে সেই যে শাড়ি আর অন্য উপহারগুলো কিনেছিলাম, সেগুলো নিয়ে গেলাম সঙ্গে। পৌঁছলাম যখন, তখন রাত 9টা বেজে গেছে। আম্মুর সঙ্গে দেখা হলো প্রথমে। জুলেখা পাশের ঘরে পড়াশোনা করছে। আমি ডাকলেও সে এলো না। আম্মা কিন্তু আমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করলেন। খুব মিষ্টি মিষ্টি কথা বলতে লাগলেন। কেন জানো তো? যাতে মিটিংয়ের দিন আমি আর গন্ডগোল না করি। ওরা ডিভোর্স চাইলেই দিয়ে দেই। আম্মু বললেন, কামাল, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুমি একটু যত্ন নাও। তোমার সামনে মস্ত জীবন পড়ে আছে, তুমি অনেক উন্নতি করবে। এর মধ্যে কত লোক আসবে যাবে, তোমাকে তা নিয়ে বেশি মাথা ঘামালে চলবে না, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম, আম্মু, আপনি একবার জুলেখাকে ডাকেন, তার সঙ্গে আমার কথা আছে। আম্মু বললেন, সে তো পড়ার সময় ডিস্টার্ব করলে খুব চটে যায়। পড়ার ব্যাপারে সে খুব সিরিয়াস। তার সাথে তোমার কি কথা আছে তা আমাকেই বলো না। জুলেখা তো আমার সাথে সব বিষয়ে আলোচনা করে, সে কিছুই লুকায় না। আমি বললাম, সে কথা শুধু তাকেই বলবো। ওর জন্য কয়েকখানা শাড়ি এনেছি, এগুলি রাখেন। শাড়িগুলি দেখে আম্মুর বেশ পছন্দ হলো। তিনি সেই শাড়ি হাতে তুলে পাট খুলে দেখলেন। তারপর তা সরিয়ে দিয়ে বললেন, না, এসব এখন আমরা নিতে পারি না। তোমার কাছ থেকে এখন এসব অ্যাকসেপ্ট করলে তার ভিন্ন মানে দাঁড়াবে। এখন ডিভোর্সের কথা চলছে, তোমার সাথে এখন দেওয়া নেওয়ার সম্পর্ক নাই। তুমি জুলেখার নিজের শাড়ি, ওভারকোট, জুতা এসব ফিরিয়ে দাও নাই কেন? আমি বললাম, সেসব জুলেখার নিজের জিনিস, সে নিজে গিয়ে নিয়ে আসবে। আমি দিতে আসবো কেন? তারপর আম্মু সেই পুরনো পোশাকের কথা নিয়েই ধানাই পানাই করতে লাগলেন অনেকক্ষণ। রাত বাড়তে লাগলো। আমি বললাম, এখনো কি জুলেখা পড়ছে? একবার তারে ডাকেন। আম্মু বললেন, আজ থাক, তুমি আরেকদিন এসো। আমি বললাম, না, আজই জুলেখার সঙ্গে আমার কথা আছে। আপনি তারা 5 মিনিটের জন্য ডাকেন। তারও অনেকক্ষণ পর আম্মু জুলেখাকে আনলেন ঘরে। জুলেখা প্যান্ট পরে আছে, ওপরে একটা টি শার্ট, খোলা চুল। সে ঘরে ঢোকা মাত্র আমি উঠে দাঁড়িয়ে বললাম, জুলি, চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে চলে যাই। আজই এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব। চলে যাব ওয়েস্ট কোস্টে, তারপর জাহাজে করে সমুদ্রে ভাসব। জুলেখা প্রথমে আমার কথা মন দিয়ে শুনল। হঠাৎ এইসব কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। সে ভেবেছিল আমি বুঝি ঝগড়া করতে এসেছি, কিন্তু একটু পরেই তার ভুরু কুঁচকে গেল। সে বলল, আমি তোমার সঙ্গে যাব? কেন? আমি তোমার জীবনের আর কোথাও থাকতে চাই না। আমি খারাপ মেয়ে, আমার নামে যত খুশি বদনাম দাও, তারপর আমাকে ডিভোর্স দাও। জুলি,
আমি তো তোমার নামে কোনো বদনাম দেই নাই। আমি তো তোমারে কোনো দিন খারাপ মেয়ে বলি নাই। আমি তো নিজেই বলছি আমি খারাপ মেয়ে। তোমরা বড়লোক, তুমি অন্য মেয়ে দেখে বিয়ে করো। আমার কাছে আর এসো না। ওইসব কি এনেছো? শাড়ি দিয়ে আমাকে ভুলাতে এসেছো? তোমার লজ্জা করে না? তুমি আমার নিজস্ব শাড়ি দাওনি, আমার মা যেগুলি দিয়েছিলেন সেগুলো দেবে না? আমি জানি তোমার বাড়ির লোক ওসব সরিয়েছে। তারপর সেই শাড়ির কথা নিয়ে জুলেখা তুল কালাম কাণ্ড বাঁধিয়ে বসল। সামান্য জিনিস, কয়েকখান পুরনো শাড়ি, তাতে কি আসে যায়? আমি তো ওকে নিয়ে নতুন জীবন শুরু করতে চাইছি। জুলেখা আমার কোনো কথাই শুনবে না। একসময় সে গা ছাঁটা দিতে দিতে বেরিয়ে গেল ঘর থেকে। আম্মু বললেন, কামাল, অনেক রাত হয়েছে, তুমি এবার যাও। এরপর কোনো হোটেল খোলা পাবে না। দেখলে তো ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ডিভোর্স দেওয়াই তোমার পক্ষে ভালো। আমি বললাম, আপনাদের এই বসবার ঘরের সোফাটার উপরে আমি শুয়ে থাকতে পারি? কাল সকালে ওর সঙ্গে আবার কথা বলবো। আম্মু, আমরা দুজনে যদি সব ছেড়ে ছুড়ে দূরে চলে যাই, সেটা ভালো হয় না? আপনি সেই ব্যবস্থা করুন। আম্মু বললেন, না না, তোমার এখানে থাকা হবে না। তুমি এখানে রাত কাটালে কেসটা ঘুরে যাবে। ওঠো ওঠো, বেরিয়ে পড়ো। কাল সকালে আসতে চাও তো এসো, এখন ওঠো। আম্মু প্রায় আমাকে জোর করেই বার করে দিলেন ঘর থেকে। আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। একটুক্ষণ দাঁড়ালাম সিঁড়ির নিচে। তখনও আমার মনে হচ্ছে উনি আমাকে ডাকবেন শেষ পর্যন্ত। একসময় কত সুন্দর সম্পর্ক ছিল, সেসব কি মনে পড়বে না? আম্মু শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। আমি গাড়িতে উঠে প্রথমেই ভাবলাম কোনো হোটেলেই থাকবো। কোনো হোটেলের নাম মনে এলো না। মাথার মধ্যে যে কি চলছে তা বোঝাতে পারবো না। গাড়ি নিয়ে দিশেহারার মতন এই রাস্তা ও রাস্তা ঘুরছি। এক জায়গায় লাল বাতির জন্য গাড়ি থামিয়েছি। একটা ছিপছিপে চেহারার মেয়ে আমার জানালার কাছে এসে চোখ মুটকে বলল, হাই লাভ। মেয়েটি কিরকম বুঝতে পারছো নিশ্চয়ই। অধিক রাত্রে এরা পথে পথে মানুষ ধরার জন্য ঘুরে বেড়ায়। গালে রুজ, ঠোঁট দুটি এত লাল যেন রক্তে রক্ত হয়ে আছে। চোখের নিচে নীল রং, মাথার চুলে কৃত্রিম ব্লন্ড। মাথার চুল কৃত্রিম ব্লন্ড। অন্যদিন এসব মেয়েদের দিকে আমি ফিরেও চাই না। আজ হঠাৎ কি হলো, আমি হাত বাড়িয়ে সামনের দরজা খুলে দিয়ে বললাম, হপ ইন। মেয়েটির ঘর কাছেই। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সে চাবি দিয়ে দরজা খুলল। আমি তার কাছে কি উদ্দেশ্য নিয়ে গেলাম তা জানো? তখন পৃথিবীর সমস্ত নারী জাতিকে আমি ঘৃণা করতে শুরু করেছি। ওর ডাক শুনে আমার মনে হয়েছিল ওকে খুন করব। ভালোবাসার সঙ্গে সম্পর্ক নেই, যেসব মেয়ে শুধু শরীর বিক্রি করে তাদের আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। জ্যাক দ্য রিপার? অনেকটা সেরকমই বলতে পারো। সেরকমই আমার মনের ভাব। মেয়েটা দরজা খুলে বলল, কাম অন ইন, বি কমফোর্টেবল। ঘরের মধ্যে একখানা খাট আর একমাত্র চেয়ার। আমি সেই চেয়ারটাতে বসলাম। মেয়েটা তার ব্লাউজের একটা বোতাম খুলতে খুলতে বলল, আমার নাম লিজ। তোমার নাম কি? থাক, নাম বলতে হবে না। নিশ্চয়ই কোনো শক্ত নাম হবে। তুমি আমার ব্ল্যাক ডার্লিং। আমি ব্ল্যাক পিপলদের খুব পছন্দ করি। মেয়েটা প্রায় জামা খুলে ফেলেছিল দেখে আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, ওইসব খুলতে হবে না, যেমন আছো তেমনি থাকো। মেয়েটা অবাক হয়ে বলল, হেই, তুমি অত টেন্স হয়ে আছো কেন? কি হয়েছে তোমার? রিল্যাক্স বেবি, $50 দিয়ে দাও আগে। আমি ভাবছিলাম মেয়েটাকে কখন মারব। আমার সমস্ত রাগ ওই রোগা পাতলা মেয়েটার উপর ঢেলে দেব। কিন্তু মিনিট 10 বসলাম। আমার হাত উঠল না। আমি পারবো না। আমার সমস্ত শরীর কাঁপছে। মেয়েটাকে টাকা কটা ফেলে দিয়ে বেরিয়ে গেলাম ঝড়ের বেগে। গাড়ি নিয়ে আবার ঘুরতে ঘুরতে একসময় দেখলাম হাইওয়েতে পড়ে গেছি। তখন ঠিক করলাম বোস্টনেই ফিরে যাব। আর তো কোনো হোটেলে থাকার মানে হয় না। স্পিডে চালিয়ে দিলাম গাড়ি। কত ঘন্টা একটানা চালিয়েছি তা খেয়াল নেই। যেন অনন্ত পথ ধরে যাচ্ছি। একসময় পিঠ টনটন করতে লাগলো, চোখে জ্বালা করলো। রাস্তা একেবারে ফাঁকা। চতুর্দিকে ধু ধু করছে। ঘড়িতে দেখলাম 3:45 বাজে। গাড়িটা থামালাম এক জায়গায়।
তারপর অকস্মাৎ আমি হাউ হাউ করে কেঁদে উঠলাম। সে কি অসম্ভব কান্না! নিজেকে সামলাতে পারছিলাম না কিছুতেই। পুরুষ মানুষের কান্না। তুমি শুনে কি মনে করছো জানি না। পুরুষ মানুষের কান্নায় দোষের কিছু নেই। কান্না জিনিসটা নারী ও শিশুদের একচেটিয়া সম্পত্তি নয়। সেই নির্জন রাস্তায় আমি ঠিক করলাম জুলেখাকে ডিভোর্স দিয়ে দিব। সে যা চায় তাই পাবে। আর কোনো দিন জুলেখার সঙ্গে আমার দেখা হবে না। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম বটে, কিন্তু ভারমুক্ত হতে পারলাম না তবুও। বুকের মধ্যে যে ভালোবাসার পাথরটা রয়ে গেছে, চলতে ফিরতে মনে পড়িয়ে দেয়। জুলেখা আর আমার জীবনে নেই, অথচ তার জন্য ভালোবাসাটা আছে। হে হে, বড় কঠিন সমস্যা। আমার নার্ভাস ব্রেকডাউনের মতন অবস্থা হলো। কোনো কাজই করতে পারি না। ভয় হলো আমি বুঝি একদমই পাগল হয়ে যাব। অনেকে আমাকে দেখেও সেই কথা ভাবত। তখন ডাক্তারের কাছে ছুটে গেলাম। এদেশি ডাক্তার, আমার সঙ্গে আগে থেকেই চেনা ছিল। আমার সব কথা খুলে বললাম তাকে। ডাক্তার সব শুনে টুনে বলল, তোমার যা অবস্থা দেখছি তাতে তুমি তো সত্যিই পাগল হয়ে যেতে পারো। তোমার অন্য কোনো ওষুধও এখন দেওয়া যাবে না। তোমার একমাত্র ওষুধ হচ্ছে নারী। তুমি অন্য যে কোনো মেয়ের কাছে যাও, তার সঙ্গে প্রেম করো, সেক্স করো, ঝগড়া করো, যা খুশি। এই দেশে কি মেয়ের অভাব? যাও, এক্ষুনি যাও। আমি তাই গেলাম। কার কাছে জানো? সেই লিজ নামের মেয়েটার কাছে। খুঁজে বার করলাম তার ঘর। মেয়েটা তো আমাকে দেখে অবাক। ঠিক চিনতে পেরেছে। সে বলল, ইউ আর দ্যাট ফানি ম্যান, সেদিন ছুটে পালিয়ে গিয়েছিলে। কি হয়েছিল তোমার? মেয়েটার বয়স বেশি নয়, জুলেখার সমানই হবে। সেদিন হয়েছিল রাগ, আজ হলো করুণা। মনে হলো, আহা, এরা ভালোবাসা পায় না, পেটের দায়ে শরীর বিক্রি করে। এদেরই তো ভালোবাসা দেওয়া উচিত। এদের মতন দুঃখী নিপীড়িত আর কে? আমি সেই শাড়ি দুটো, সেই সব উপহারের জিনিস সবই লিজকে দিলাম। সে কি খুশি! শাড়ি হাতে নিয়ে বলল, হে জিনিস কি করে পরতে হয় আমি তো জানি না, তুমি শিখিয়ে দেবে? আমি বললুম, কাপড়টা তো সিল্ক, তুমি ড্রেস ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করতে পারো। মেয়েটা হাঁটু গেড়ে বসে বলল, তুমি কোথাও খুব আঘাত পেয়েছো তাই না? তোমার দুঃখের ভাগ দাও আমাকে। আমি বললুম, না, আমি তোমাকে দুঃখ দেব না, ভালোবাসা দেব। তোমাদের মতন সব মেয়ের প্রতিনিধি হিসেবে তোমাকে আমার সব দিচ্ছি। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। ঠিক যেন আমার বুকের সেই জমাট বাঁধা ভালোবাসা গলে গলে বেরিয়ে আসছে। সেই দিন থেকে আমি মুক্ত হয়ে গেলাম। শেষের অংশটা শুনতে শুনতে আমার ডস্টয়েভস্কির ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের একটা দৃশ্য মনে পড়ে যাচ্ছিল। সোনিয়া নামের বারবনিতাটির কাছে মাথা নিচু করে রাসকলনিকভ বলেছিল, I do not bow down to you personally, but to the suffering humanity of your person. কামাল অবশ্য কাউকেই খুন করেনি। সে মনে মনে হত্যা করতে চেয়েছিল কয়েকজনকে, এমনকি নিজেকেও। লিজের কাছে এসে বুক খালি করা কান্নায় ওর সেই গ্লানি কেটে গেছে। আমি জিজ্ঞেস করলুম, কামাল, তারপর তো অনেক দিন কেটে গেছে, এখনো তোমার জুলেখার কথা মনে পড়ে? কামাল সব কথাই হাসতে হাসতে বলে। এবারও হেসে উত্তর দিল, আমার ভালোবাসা এক জায়গায় আটকে ছিল, এখন সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছি। তবে বুকটা ফাঁকা হয়ে আছে তো, সেখান থেকে মাঝে মাঝে একটা হাহাকার বেরিয়ে আসে। সেটা কার জন্য জানি না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস ভালোবাসা প্রেম নয় এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। পরবর্তীতে খুব শীঘ্রই আমাদের আরও একটি নতুন উপন্যাস আসতে যাচ্ছে, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।